স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, আরব আমিরাতে জনশক্তি রপ্তানির নতুন দরজা খুলতে শুরু করেছে। এসব ক্ষেত্রে সরকারের কূটনৈতিক তৎপরতার কিছু ফলও চোখে পড়ছে। এরই মধ্যে আশার আলো হয়ে এসেছে মালয়েশিয়া। তারা উৎস দেশের মর্যাদা দিয়েই নতুন করে নিতে চায় বাংলাদেশের জনবল, কিন্তু লোক নেয়ার প্রক্রিয়ায় তারা জোর দিচ্ছে স্বচ্ছতার দিকে। তাই প্রাথমিকভাবে কেবল সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি মেনে নেয়নি জনশক্তি রপ্তানি ব্যবসায়ীদের সংগঠন বায়রা। সরকার সিদ্ধান্তে অটল থাকলে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বায়রা আর সরকার দ্বন্দ্ব মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে কিনা, বিশ্বে নতুন শ্রমবাজার অনুসন্ধানে কি ভূমিকা রাখছে বায়রা, জনশক্তি রপ্তানির বন্ধ দরজাগুলি খুলতে কতটা তৎপর সরকার, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের কতটা স্বার্থ সংরক্ষণ করছে আমাদের দূতাবাস। জানিয়ে রেখে আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর জাফর আহমেদ খান, আছেন রামরুর চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকী, আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী এবং দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জনাব রাহিদ ইজাজ। স্বাগত আপনাদের। যারা ডক্টর জাফর আহমেদ খান, আমি আপনাকে প্রশ্ন করার আগে একটি উদ্ধৃতি পড়তে চাই। এটি অজয় দাশগুপ্ত দৈনিক সমকাল পত্রিকায় 16 সেপ্টেম্বর লিখেছেন। উদ্ধৃতিটি এরকম যে, সরকারি অফিসের লোকজন যাদের রিক্রুট করবে তাদের কাছ থেকে ঘুষ দাবি করবে না, সে নিশ্চয়তা কোথায়? মন্ত্রীরা কোটা চাইবেন, শাসক দলের এমপিরা বলবেন আমাদের কোটা দিতে হবে। সরকারি অফিসের লোকেরা বলবেন যতই মন্ত্রী এমপি সুপারিশ থাকুক আমাদের বকরা চাই, নইলে যেতে দেওয়া হবে না। গরিবের সামান্য বিধবা ভাতা বা VGF কার্ড দিতে যদি ঘুষ দিতে হয় তাহলে সেখানে মালয়েশিয়ার চাকরি শুধু নয়, 1-1.5 লাখ টাকা কমে যাবে, অথচ কোনো ঘুষ দিতে হবে না। এটিকে একটি খুব কষ্ট কল্পনা নয় কিনা? হ্যাঁ, বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে যে উদ্ধৃতিটা দিয়েছে হয়তো মনে হতে পারে যে এটাই স্বাভাবিক, কিন্তু এটাও সত্য। মালয়েশিয়া সরকারের সাথে যে প্রক্রিয়ায় আমরা যাচ্ছি, আমরা এমন একটা অটোমেটিক প্রক্রিয়া তৈরি করছি যেটা মালয়েশিয়া সরকারের টেকনিক্যাল টিম এবং বাংলাদেশ সরকারের টেকনিক্যাল টিম মিলে এটা তৈরি করব। আমাদের ডাটা বেস থেকে মালয়েশিয়া সরকারের ওখানকার এমপ্লয়াররা এমনভাবে সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করবে যেন সেই ডাটাবেস থেকে, প্রোফাইল থেকে তারা কর্মী সিলেকশন করতে পারে। মালয়েশিয়া সরকার চাচ্ছে যে ওখানকার এমপ্লয়াররা যেন কোনোভাবেই এখান থেকে যাদেরকে নেবে বা এটা প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা যেন কখনো মুখোমুখি পর্যায়ে না আসে। এই সিস্টেমটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আমার মনে হয় যে আপনি যে কথা বলছেন সেগুলো সবই মিথ্যা প্রমাণিত হবে, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। এবং মালয়েশিয়া সরকারই চাচ্ছে G2G ভিত্তিতে এই কাজটা শুরু করার জন্য। আপনি জানেন 3.5 বছর যাবত এই মার্কেটটা বন্ধ হয়ে আছে। সরকার নিরন্তর চেষ্টা করছে এবং বাইরেও চেষ্টা করে আসছে যে এই মার্কেটটা যেন ওপেন করা হয়, এবং আমাদের সামনে এটাই প্রশ্ন যে ওপেন করাটাই এখন মুখ্য কাজ। এটা করলে বাংলাদেশের সামগ্রিকভাবে সবার জন্য কল্যাণ বয়ে আনবে। ডক্টর জাফর আহমেদ খান, আপনি কনফিডেন্ট যে এই ক্ষেত্রে যদি মন্ত্রী, এমপি, সাংসদ, ছাত্রলীগ, ছাত্রদল নানা রকম চাপ আসে আপনি সেটা সামলাতে পারবেন? ডাটাবেজের কথা আপনি বলছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ডাটাবেজ কিভাবে ম্যানিপুলেটেড হয়েছে অনেকগুলি ক্ষেত্রে। আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, আপনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি উদাহরণ দিতে পারবেন। অতি সম্প্রতি মালয়েশিয়ার টিম যখন বাংলাদেশে এসছে, তারা কিন্তু আমাদের সিস্টেম এক্সামিন করার সাথে সাথে এখন যেটা সর্বস্বীকৃত একটা সিস্টেম যেটা EPS, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, যেটা কোরিয়াতে লোকজন যাচ্ছে, সেখানে কিন্তু তারা সেই সিস্টেমটা সরজমিনে দেখেছে। এবং কোরিয়া সিস্টেমের ভিতরে কিন্তু একেবারে লিক প্রুফ একটা সিস্টেম তারা এস্টাবলিশ করেছে। এই সিস্টেমে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করার কোনো স্কোপ নাই। এবং আপনি জানেন যে আগামীতে হয়তো এই সিস্টেমের মাধ্যমেই জাতিসংঘ থেকে একটা স্বীকৃতি দেবে যে অন্তত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ফরেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই সিস্টেমটা একটা আদর্শ সিস্টেম হতে যাচ্ছে। ওইরকম একটা সিস্টেমের মাধ্যমে তারা চাচ্ছে, এবং সেটাই আমরা তৈরি করতে চাচ্ছি যেন সমস্ত ইনফ্লুয়েন্সের বাইরে নিরপেক্ষভাবে আমরা কাজ করতে পারি। আমি মনে করি এই আমাদের বস্তুনিষ্ঠ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করা উচিত। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনি ডক্টর জাফর আহমেদ খানের উপর কতটা, কথার উপর কতটা আস্থা রাখতে পারছেন? না, এখন যেহেতু বাজারটা খুলতে হবে, আমি এমনিতে সবসময়ই আমি চাই যে উদ্যোক্তা যারা আছেন তারা ব্যবসার ভেতরে থাকবেন, সরকার একটা রেগুলেটরি ফাংশনের ভেতরে থাকবে। কিন্তু এই এখনকার যে অবস্থা, এই অবস্থার ভেতরে বাজারটা খোলার জন্য আমার মনে হচ্ছে যে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। যে এই মুহূর্তে যদি বাজারটা একবার খুলে যায় এবং সেক্ষেত্রে সরকার যদি না পারেন এবং সরকার যদি বিভিন্ন রকম ব্যর্থতার পরিচয় দেন, সেক্ষেত্রে তখন কিন্তু আবার আমরা সিভিল সোসাইটির তরফ থেকেই যে আমরা সবসময় বলে আসছি যে ব্যবসা করবে উদ্যোক্তারা, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার
কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে বাজারটা হয়তো খোলা খুব প্রয়োজন, কিন্তু এমনও হতে পারে যে এই প্রক্রিয়ায় বাজার খোলা যাবে কিনা সেটাই হয়তো সামনে প্রশ্নের সম্মুখীন হতে পারে। তবে এখন সরকার যেভাবে বলছেন আমার মনে হচ্ছে হয়তো আমাদের সহযোগিতা করা উচিত। আচ্ছা, আপনার কাছে আবারও আমি আসব। আমি একটু জনাব আলী হায়দার চৌধুরী আপনার কাছে একটু বিষয়টা এভাবে দেখতে চাই যে সরকার যদি মালয়েশিয়ায় লোক পাঠায় তাহলে আপনাদের অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। আপনারা বলছেন যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে যদি অনড় থাকে, অটল থাকে, তাহলে আপনারা লোক পাঠাবেন না। তাহলে তো আমাদেরও আসলে টেলিভিশন করা উচিত না? সরকার তো বিটিভি করে, আরো রেডিও বেতার বাংলাদেশ করে, আমরা তো করছি না। এখানে আমরা যে প্রথম যে কথাটা আপনার কথা সূত্র ধরে আমি বলতে চাই, তসলিম আপা একটু আগে অ্যাডমিট করেছেন যে আজকের যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু তিলে তিলে করা। 1976 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। আমাদের এই জনশক্তি রপ্তানিকারকেরা মূলত এটা হাঁটি হাঁটি পাপা করে সুনাম দুর্নাম সবকিছু কাঁধে নিয়ে আজকে এত বড় ইন্ডাস্ট্রি, 30-40 বিলিয়নের ইন্ডাস্ট্রি আজকে এখানে দেশে দাঁড়িয়ে আছে। সুতরাং এখানে যদি কোনো উদ্যোক্তাদের স্বার্থের কোনো পরিপন্থী কোনো পলিসি নেওয়া হয় এবং উদ্যোক্তা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিটা কি বাঁচবে? এখানে সরকার লোক পাঠাবে কিংবা প্রাইভেট সেক্টর লোক পাঠাবে, আলোচনার বিষয়বস্তু এটা নয়। তসলিম আপা যে কথাটা বলেছেন যে আমরা এখন মার্কেটটা খোলা দরকার, এটা তো আমার কোন রকম দ্বিমত হওয়ার করে কিছু নেই, কারণ আমার বাজারগুলো আপনাদের যে আজকে সংবাদ সম্মেলনটা আপনারা করেছেন সেই সংবাদ সম্মেলনটা আমি দেখেছি, মানে পুরো সংবাদ সম্মেলনটা। আমি কিন্তু আসলে বুঝতে পারি না যে সরকার লোক পাঠালে আপনাদের সমস্যাটা কথা, আপনাদের সমস্যাটা কথাটা পিন। আমরা আজকে সম্মেলন যেটা করেছি সেখানে আমরা পার্টিকুলারলি কতগুলো ইস্যু আমরা সেখানে তুলে ধরেছি। আমরা অংশীদারিত্ব চাই, সেই অংশীদারিত্ব হচ্ছে পলিসি মেকিং এর অংশীদারিত্ব। আমরা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে ডেভেলপ করে একটা সেক্টর, একটা ইন্ডাস্ট্রি, আমরা সেটারই অংশীদারিত্ব চাচ্ছি। আমরা আমাদের সমস্যাগুলো আমাদের মন্ত্রণালয় হচ্ছে আমাদের রেগুলেটরি বডি, সুতরাং যারা রেগুলেটরি বডি, যারা নিয়ন্ত্রক, তাদের কাছে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির পলিসি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই সুযোগগুলো আমরা পাচ্ছি না। উপরন্তু আমরা যারা উদ্যোক্তা তাদেরকে নিয়ে যখন বিভিন্ন রকমের প্রশ্নবোধক চিহ্ন নিয়ে করা হয়, তীর আমাদের দিকে ছোড়া হয়, তখনই আমরা বিদ্ধ হই এবং আমরা আহত হই। আর আহত প্রশ্ন থাকলে প্রশ্ন করা যাবে না? না, প্রশ্ন করা যাবে। সরকারের কাজই তো প্রশ্ন করা। সরকার তো যারা রিয়েল এস্টেট ব্যবসা করে তাদের প্রশ্ন করে। ডেফিনেটলি আমরা চাইতে প্রশ্ন করুক, কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক। আমি একটু রাহিদ ইজাজের সাহায্য চাইবো। আমি কিন্তু সরকার লোক পাঠালে বাইরের সমস্যাটা আমি এখনো ধরতে পারতেছি না। আপনি কি একটা আমাকে বুঝাই দিবেন? প্রবাসী কল্যাণ সচিব এবং বাইরা সভাপতির কথার দুটোকে মহাসচিবের কথার জের ধরে ভাবে বলছি। আমার বিশ্লেষণ আজকে ওনাদের প্রেস কনফারেন্সটা আমি ছিলাম না, আমার অন্য এক সহকর্মী গেছেন। আমি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, উনি যেটা বলছেন, একটা বিষয় তো বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো দেখেছি, মন্ত্রণালয় বিশেষ করে মন্ত্রীর সঙ্গে বাইরের একটা দূরত্ব তৈরি হয়েছে, প্রথম কথা। আর আমরা গত আর্লি অগাস্ট থেকে যেটা লক্ষ্য করছি, ইউএইতে সংযুক্ত আরব আমিরাতে আমাদের রপ্তানি প্রায় বন্ধের পর্যায়ে চলে গেছে, এবং সেটি আমি কথা বলে যেটা জেনেছি, আমাদের যে পরিমাণ লোক পাঠানোর কথা ছিল তার চেয়ে বেশি পাঠানো হয়েছে, অর্থাৎ মার্কেট স্যাচুরেটেড হয়েছে। সৌদি আরবে বন্ধ, অর্থাৎ মেজর ডেস্টিনেশনগুলোতে বন্ধ, তেমনি 3.5 বছর পর মালয়েশিয়া ওপেন হতে যাচ্ছে। তো এটা এরকম একটা কনটেক্সট। আর পাশাপাশি সচিব মহোদয় যেটা বললেন যে ইপিএসটা আপনার জাতিসংঘের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এই কনটেক্সটে যদি পুরো বিষয়টা আমি দেখি, তাহলে আমি বুঝতে পারছি যে আলটিমেটলি ম্যান পাওয়ার এক্সপোর্টের ব্যাপারটা প্রাইভেট সেক্টর থেকে পাবলিক সেক্টরের কাছে চলে যাচ্ছে। যদি ব্যাপারটা এভাবে আমি বিশ্লেষণ করি, তাহলে তো ওনাদের উদ্বেগের জায়গাটা হচ্ছে এখানে যে আমার মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ব্যবসাটা সরকার করতে যাচ্ছে, আমাকে ভাগ দিচ্ছে না। এই জন্য আমি আজকে বিষয়টা, এবং উনি কিন্তু যে বিষয়গুলো বলছেন আমরা কিন্তু সবাই ওই বিষয়টা দেখছি যে মালয়েশিয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত না পাল্টালে আমরা বন্ধ করে দিব। তো বন্ধ করাটা কি সমাধান? আপনি যেটা বলছেন বিটিভি আছে, বিটিভির পরেও আজকে গণমাধ্যমের এত বিকাশ কেন হলো? আপনার দিন শেষে কিন্তু কোয়ালিটিটা ম্যাটার করে। যে ভালো সার্ভিস যে দিবে, ডেলিভার যে করবে, দিন শেষে সে কিন্তু সাস্টেইন করবে। এটা দুনিয়া জোড়া নিয়ম। এখানে আইন করে বিধিবিধান করে কেউ কাউকে কিন্তু হাত পা বেঁধে রাখতে পারে না, কোনো সুযোগ নেই। এবং আমি একটু ওনার সাথে অ্যাড করতে চাই যে একটা জিনিস ভুললে কিন্তু চলবে না, যে 3.5 বছর আগে এই বেসরকারি খাতের অব্যবস্থাপনা এবং আমাদের কর্মীরা মালয়েশিয়াতে যে দুর্বিষহ জীবনযাপন করেছে, মানবেতর জীবনযাপন করেছে, তার প্রেক্ষিতে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে যে বাংলাদেশ থেকে তারা লোক নেবে না।
এখন তারা ডক্টর জাফর 3.5 আহমেদ খান, আপনি যখন বেসরকারি খাতের অব্যবস্থাপনার কথা বলেন, দায়টা কিন্তু আপনার উপরে এসে পড়ে, কারণ আপনি কিন্তু নিয়ন্ত্রক। সেই অব্যবস্থাপনা কিন্তু ওনারা সবাই মিলে করেন না। এই কথাটাই বলছি। আপনি যেটা বলছেন 3.5 বছর আগে আমরা দেখেছি বিমানবন্দরের বাইরে মানবতার ভাবে দিন কাটিয়েছে, কপর্দক শূন্য হয়ে মানুষ ফিরে এসেছে। তাহলে সরকার তখন সেদিন কোথায় ছিলেন? আমি বলতে চাচ্ছি এখানে যে সরকারের দায়িত্বটা হওয়া উচিত কিন্তু ব্যবস্থাপনার জায়গায় নীতিমালা তৈরি করা এবং সেই নীতিগুলো মানা হচ্ছে কিনা এবং সেখানে পুলিশিং করা। সেই জায়গায় আমি যদি বলি হ্যাঁ অবশ্যই জনশক্তি রপ্তানিকারকদের অংশ সেই জনমানুষের দুর্ভোগের জন্য দায়ী, কিন্তু সেই দুর্ভোগের সময় সরকার কি তার দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে পেরেছে? আমরা কি দেখেছি সেটা? রাইট। এই যে না, কিন্তু আমার মনে হয় কি দোষারোপ না করে আমরা যদি একটু সাধারণভাবে দেখি, বিষয়টা হচ্ছে তখন কিন্তু আউটসোর্সিং কোম্পানিগুলি ওই মালয়েশিয়াতে মূল যে রোলটা তারা প্লে করেছিল, খুব খারাপ একটা রোল সেখানে প্লে করেছিল। এখন আমার সরকারের কাছে প্রশ্ন থাকবে, সরকার যদি লোক পাঠাতে চান এখন, তাহলে সেই আউটসোর্সিং কোম্পানিগুলো এখন কোথায়? আমরা যদি আবার তাদের মাধ্যমে লোক পাঠাই, আমার দেশের রিক্রুটিং এজেন্সির অব্যবস্থার কথা বলছি, কিন্তু ওই আউটসোর্সিং কোম্পানিগুলির অব্যবস্থা কিন্তু তীব্র ছিল, নিয়ে গিয়ে বেতন দিচ্ছে না, ঘরে রাখতে যা কিছু, ওই জিনিসগুলো কিন্তু তাদের ছিল। তাহলে সরকার এটা নেগোশিয়েট করতে পারছে। আজকে আমার দেশে যেরকম বাইরা বিপক্ষে এসছে, ওই দেশের আউটসোর্সিং কোম্পানিগুলো কিন্তু মালয়েশিয়া সরকার যে সরকার টু সরকার ভিত্তিতে করতে চাচ্ছে সেটাকে কিন্তু সমর্থন করছে না। কিন্তু তাই বলে আমার দেশে যেভাবে হইচই ফেলে দিয়েছে, সংবাদ সম্মেলন করছে, মনে হচ্ছে প্রতিপক্ষ ভাবে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমি একটু সামান্য বিষয়টাকে একটু ইয়ে করতে চাচ্ছি। আমাদের মাননীয় সচিব মহোদয় যে কথাটা বলেছেন যে 3 বছর 3.5 বছর আগে যে আমাদের উপরে সম্পূর্ণ দায়িত্বটা ওনারা অর্পণ করে পুরা জাতির কাছে আমাদেরকে কথাগুলো ওনারা করতে চাচ্ছেন, সেই সময় আমার ডকুমেন্টগুলো অ্যাটাচড করেছে কে? দূতাবাস। সেই প্রসঙ্গে আমাকেও নিয়োগ অনুমতি দিয়েছে কে? আমার মন্ত্রণালয়। আমার যখন পাসপোর্টগুলো ভিসা ইয়ে করেছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিয়েছে কে? আমার মন্ত্রণালয়। 3টা স্তর। তাহলে এখানে সরকার এখানে নিয়ন্ত্রণ ছিল, ব্যর্থ হয়েছে। আমাদের এই দায়ভার আমরা যেও নেব না সেটাও এমন কোন কথা ব্যর্থ হয়েছে, কিন্তু আপনার আগে থেকে একটু বলতে হবে যে আপনাদের অপরাধ শনাক্ত করতে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। এক্স্যাক্টলি। এবং সহায়তা করেছে আমাদের এই অব্যবস্থাপনাকে সরকার সাংঘাতিকভাবে সহায়তা করেছে। আপনারা যে লোভ দেখিয়েছেন, লোভের ফাঁদ পেতেছেন, সেই ফাঁদে আমরা ধরা দিয়েছি আমরা সবাই। ব্যাপারটা যদি আমি পুরো জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়। আমি বলি এখন যে কথাটা আসছে, আমাদের সচিব মহোদয় যেটা বলেছেন যে আমরা যেরকম হইচই করছি, আমরা হইচই কিন্তু আমরা আজকে প্রেস কনফারেন্সটাকে আমার কাছে এখনো আছে, আমার এই আমরা যে রাইট আপটা ওখানে প্লেস করেছি, সেখানে আমরা মালয়েশিয়াটাকে আমরা মালয়েশিয়া ভিত্তিক আমরা কথা বলেছি। দেখেন সবচেয়ে দুঃখজনক কি জানেন, মালয়েশিয়াতে এখনো এমইউ সাইন হয়নি, অথচ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাইগ্রেশন কস্ট নির্ধারণ করা হচ্ছে। কোনদিন বলছে 40,000, কোনদিন বলতেছে 80,000, কালকে ডেইলি স্টার বলছে 70,000। আমি একটু এখানে বলতে চাই, একটু প্লিজ আমি একটু বলি মাননীয় সচিব মহোদয়, আমাদের কথা হচ্ছে যদি ওখানকার নিয়োগকর্তা সমস্ত খরচ বহন করে, তাহলে 15 থেকে 20,000 টাকার উপরে খরচ নেওয়ার কোনো যুক্তিই আমি এখানে দেখি না। ঠিকই বলেছেন। আমি একটু উত্তর দিই ওনার কথা, আমি একটু উত্তর দিতে চাই, কারণ আমরা আমাদের পক্ষ থেকে কখনোই 70,000 টাকার কথা বলা হয় নাই। আমি পত্রিকার নিউজ দিতে হবে না আমাদের, আমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বলছি, আমরা বলেছি 30 থেকে 40,000 টাকা লাগবে। মালয়েশিয়া সরকারের শ্রম মন্ত্রী যখন এসছেন, তার সাথে নেগোসিয়েশন করে আমরা যখন দেখলাম যে তারা আমাদের কর্মীদেরকে যাওয়ার সময় প্লেন ফেয়ার অ্যাডভান্স দিতে চায়, সেই ক্ষেত্রে তারা পরে সহনীয়ভাবে কেটে নেবে। সেই ক্ষেত্রে বলেছি যদি আমরা প্লেন ফেয়ার পেয়ে যাই, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 20,000 টাকা লাগবে। তার আগে বলেছি প্লেন ফেয়ার সহ 30 থেকে 40,000 টাকা, তার বাইরে কোনো কথা বলা হয়নি। এটা যদি কোনোভাবে আমাদের সোর্স থেকে মানে কোনো তথ্য দিতে পারে, এটা একটা আমি মনে করি যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কথা বলা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, মানে কোনো তথ্য দিতে পারে, এটা একটা আমি মনে করি যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কথা বলা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা কখনো এরকম কথা বলি না। ক্লিয়ার করলেন যে উনি এটা আসলে বলেন না। আমরা একটা বিরতি নিব, বিরতির পর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনি নিজেই বললেন, তাসনিম আপা যদি এটাতে একটু বলেন, যে উনি নিজেই বললেন যে মালয়েশিয়ার এমওইউ এখনো আসলে পুরোপুরি ইয়ে হয় নাই। সেই ক্ষেত্রে সরকার বাজারটা খোলার জন্য, আপনি যেটা বলছিলেন বাজারটা খোলার জন্য একটা চেষ্টা নিচ্ছে, সেই ক্ষেত্রে কেন এটা নিয়ে আসলে এত কথা হচ্ছে? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে তাসনিম আপা
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনাকে জানতে চাইবো যে মালয়েশিয়ায় নতুন করে জনশক্তি রপ্তানিকে সামনে রেখে এই প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়টি যখন উঠে এসেছে তখন সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলি একে অপরের দিকে একটা আঙ্গুল তুলছে। এখানে স্বচ্ছতা আনার প্রক্রিয়াটাই বা কি এবং দুই পক্ষের মধ্যে যে সমঝোতাটা কিভাবে হতে পারে? আসলে আমার কাছে মনে হচ্ছে মানে এটা ঠিক যে একেবারে সরকার এবং প্রাইভেট সেক্টর বেশ একটা দ্বন্দ্বের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে যেটা দাবি করে আসছি যে কস্ট কমাতে হবে, এখানটা এক ধরনের নিয়মানুবর্তিতা আনতে হবে, আমার মনে হয় একটা সুযোগ তৈরি হয়েছে সবাইকে রিথিঙ্ক করার। আমার মনে হয় সরকার কেন ওই জায়গায় যাচ্ছেন, রিক্রুটিং এজেন্সি বা কেন তার ব্যবসা হারাবে, এই দুটো দিককে নিয়ে কিন্তু মেজর দুটো সেক্টরেই কিন্তু একটা আলোচনা হওয়া দরকার। যেমন আমার কাছে মনে হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি যারা ওনারা চাচ্ছেন যে ব্যবসাটা সরকার হয়তো নেগোশিয়েট করছে, নেগোসিয়েশনের পরে তারা ব্যবসা করবেন, কিন্তু আমার মনে হয় এখন তাদের পুরোটা জিনিসকেই ঘুরে দাঁড়িয়ে সাজানো প্রয়োজন, যেখানে প্রাইভেট সেক্টরের যে এফিসিয়েন্সি সেটা নিয়ে নতুন নতুন বাজার যাতে তারা জোর করে নিয়ে আসতে পারেন, এবং সেইখানে যে ধরনের স্কিল, যে ধরনের মেধার লোকজনকে এই রিক্রুটিং এজেন্সির ভেতরে আনা প্রয়োজন, অর্থাৎ প্রাইভেট সেক্টরের যে এফিসিয়েন্সি যা আমি অন্য জায়গায় দেখছি, সেই ধরনের মানুষগুলি এসে অন্যরকম ব্যবসা এখন তাদের করবার একটা প্রয়োজন পড়েছে। এখন আর আগের মতন তারা যেভাবে ব্যবসা করতেন সেভাবে ব্যবসা করলে চলবে না। একইভাবে সরকারকেও কিন্তু আমার মনে হচ্ছে আবার আমাকে পুরোটা স্ক্রুটিনি করবার একটা সুযোগ তৈরি হয়েছে। ওকে, সরকার চাচ্ছেন পাবলিক সেক্টরের মধ্য দিয়ে যদি এক্সপ্লয়টেশন কমানো যায়, এখানে একটা ভয় আছে এক্সপ্লয়টেশন নাও কমতে পারে, কিন্তু একটা সদিচ্ছা নিয়ে শুরু করতে চাচ্ছেন, কিন্তু এই শুরু করাটায় কিছু সমঝোতা কিন্তু দুটোর ভেতরে সরকারের দিক থেকেও আনার চেষ্টা করতে হবে। এবং এটা কেন হচ্ছে এটা ঠিক আমি ঠিক মানে ঠিক বলতে পারবো না জিনিসটা কেন হচ্ছে। নিশ্চয়ই হায়দার ভাই বলতে পারবেন। হায়দার ভাই, আমি একটা অনেক দর্শক আমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছেন, সেটি আমরা অনুষ্ঠান শুরু করার আগেও যে এটা পেয়েছি, যে আমরা যদি ধরে নিই যে সরকার সর্বোচ্চ এই পর্যন্ত ৮০,০০০ টাকা লাগবে বলেছে একজন লোককে মালয়েশিয়া যেতে, আপনারা একটা লোককে মালয়েশিয়া পাঠাতে কত টাকা নেন এবং সেটা কেন? মানে এবং যদি এটাই এবং আমাদের দর্শকরা বলেছে যে ২.৫ লক্ষ, ৩ লক্ষ, ২ লক্ষ টাকার কমে কেউ কোনোদিন মালয়েশিয়া যাইতে পারে না এই পর্যন্ত। ঠিক আছে, তখনকার আমার প্রকিউরমেন্ট কস্ট ছিল, তখন আমার এমইউতে এরকম কোনো এগ্রিমেন্ট ছিল না যে নিয়োগ করতে ডিক্লেয়ার ছিল না। এখন সোর্স কান্ট্রি ডিক্লেয়ার করা মাইগ্রেশন কস্টটা কমে যাচ্ছে, আমার ওখানে জিরো কস্ট, এখানে যদি ভিসা আসে তাহলে সরকার যে ৪০,০০০ টাকা বলছে, আমি বলছি না এটা ১৫ থেকে ২০,০০০ আমরা গ্যারান্টি দিয়ে এই গণমাধ্যমের মাধ্যমে সমগ্র জাতির কাছে আমি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্ষেত্রে আমরা ১৫ থেকে ২০,০০০ টাকা। সেই ক্ষেত্রে তো আপনার উইন উইন সিচুয়েশন, আপনি ১৫ থেকে ২০,০০০ টাকা দিয়ে লোক পাঠালে সরকারের মাধ্যমে যাবে কে? কথা তো এখানে এটা নয়, সরকার বলছে যে বাইরে এখন মানে প্রাইভেট সেক্টর যাবে না, আমরা দেব না। আরেকটা জিনিস বুঝতে হবে যে মালয়েশিয়া সরকার মার্কেটটা ওপেন করার জন্য তারা জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছে, ইনিশিয়ালি সরকার টু সরকার ভিত্তিতে করবে। তারা আমাদের শর্ত ইম্পোজ করেছে বলেই মার্কেট ওপেনের স্বার্থে আমরা এখানে যাচ্ছি। আমার মনে হয় যে আননেসেসারি আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। ১৪৩টা দেশে লোক যাচ্ছে, আমরা তো কোনো দেশের জন্য বাইরেকে বন্ধ করিনি। এই পর্যন্ত যত লোক গিয়েছে ৮০ লক্ষের উপরে। আমাদের একটা বেসরকারি রিক্রুটিং এজেন্সি আছে হাই প্রফেশনাল পাঠানোর জন্য, যেটাকে বয়সেল বলি, বয়সেল থেকে এই পর্যন্ত ২০,০০০-এর বেশি লোক পাঠানো হয়নি। ৮০ লক্ষের মধ্যে ২০,০০০ লোক আমরা মানে তবু আমাদের সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ২০,০০০-এর বেশি লোক এখন পর্যন্ত পাঠানো হয়নি। তাহলে আমরা কোথায় ব্যবসা করতেছি? আমরা তো ব্যবসা কখনোই আমরা এটা করছি না। জনাব জাফর আহমদ খান, আপনি কি বলতে চাচ্ছেন সেটা একটা বাধ্যবাধকতা বলেই আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন? অবশ্যই, কারণ গত ৩.৫ বছর যাবত আমরা চেষ্টা করছি এই মার্কেটটা ওপেন করার জন্য। আমরা যদি সেখানে ১০ বার যেয়ে থাকি, বাইরে সেখানে ২৫ বার গিয়েছে, তারাও তো ট্রাই করছে, এবং সেই ক্ষেত্রে মার্কেটটা ওপেন করাটাই এখন আমাদের সামনে মুখ্য লক্ষ্য। এই ক্ষেত্রে যদি মালয়েশিয়া সরকারের বাধ্যবাধকতা হয়, রাহিদ, আমাদের কি আর কোনো কিছু করার আছে? না, এই আলোচনাটা আমি এইভাবে বলতে পারি যে উনি যেটা বললেন সচিব মহোদয়, যে সরকার বাজারটা উন্মুক্ত করবে এমন একটা জায়গায় ছিল, বাজারটা উন্মুক্ত করতেই হবে, এবং করতে হলে আমরা কিন্তু ব্যাকফুটে ছিলাম যে তারা যে প্রস্তাবটা দিয়েছে তুমি আমার এই প্রস্তাবটা মেনে নাও, সরকারের সঙ্গে সরকার ব্যবসা করবে, বেসরকারি খাতে এখানে যুক্ত হতে পারবে না। তো সেই শর্তটা যদি মেনেই নিতে হয় আমাদেরকে, বিকল্প ছিল না। আর বিকল্প যদি না থাকে তাহলে আমাদের জনশক্তি রপ্তানিকারক যারা আছেন তারা এটাকে আজকে এত বড় করে আমার মনে হয় না দেখে, প্রফেসর তাসনিম সিদ্দিকী যেটা বলছেন যে ওনাদের যে এক্সপার্টিস গত ৭৬ সাল থেকে আজকে প্রায় ৪ দশকের মতো ডেভেলপ করেছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। এখন বাইরের দিকে আসি, যে ওনারা তো ৭৬ সাল থেকে কাজ করছেন খালেদ, তাহলে আমরা কি ওনাদেরকে এভাবে দেখেছি যে বিজিএমই যেভাবে
যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে, সেটি মার্কিন নাগরিক আছে, বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের নানানভাবে কংগ্রেসে করে, সিনেটে করে, এই লবিস্ট নিয়োগ করা, রিসার্চ করা, এই কাজগুলো আমরা কিন্তু বাইরে করতে দেখি। বলছিলেন যে ওনারা মন্ত্রী সময় চেয়ে পাচ্ছেন না, অথচ বিজেপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা নিজেরা কি কোনো এক্সারসাইজ করেছেন যে আমার মার্কেটটা কোথায় হতে পারে? ফর এক্সাম্পল, আমরা জানি ইউরোপে এজিং পপুলেশনের কারণে একটা স্কোপ তৈরি হতে পারে। ধরা যান অস্ট্রেলিয়া সহ প্যাসিফিক রিমের দেশে, আমি বলি 2007-8-এ একাধিক রিপোর্ট করার সুবাদে জানি, ট্যাফে বলে একটা ইনস্টিটিউশন আছে, ট্রেড এন্ড ফার্দার এডুকেশন, সেই ইনস্টিটিউশনের সাথে আপনার এমইও করতে হবে, আপনার ইনস্টিটিউশন বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে, দেন আমাদের লোকজন যদি প্রশিক্ষিত হয় তাহলে সেই লাইসেন্স দিয়ে ওই জোনে আমরা যেতে পারবো। তো এই কাজগুলো যদি সমন্বিতভাবে করা না যায়, আমরা কেন কনভেনশনাল এবং ট্রেডিশনাল মার্কেটের দিকে চেয়ে আছি? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পরিবর্তিত বিশ্বে আমরা কি কখনো চেষ্টা করেছি বিশেষায়িত পেশাগতভাবে দক্ষতা নিয়ে আমাদের লোকজন যাবে? আমরা মাইগ্রেশন ব্যাপারটা কিন্তু লেবারের কনটেক্সটে দেখছি, আমরা কিন্তু মুভমেন্ট অফ পিপলের জায়গায় দেখছি না। আমাদেরকে ওই কনটেক্সটে দেখার জায়গায় চলে যেতে হবে। না না, আমি সম্পূর্ণ ওনার সাথে একমত। কারণ আমাদের আজকের যে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিকে সামনে রেখে আমরা কিন্তু দেখতে হবে যে সমস্ত বিশ্বব্যাপী আমাদের চাহিদা, আমাদের প্রোডাক্টটা ওই লেভেলের ডিমান্ড ক্রিয়েট করে আমরা ওই আমাদের সাপ্লাই সাইডটাকে আমাদের ডেভেলপ করতে হবে। নো ডাউট, এটাতে আমার কোনো দ্বিমত করার কোনো রকম সুযোগ নেই। আরেকটা কথা, যে কথাটা বলেছেন বিজিএমের ইয়েতে আমরা কি সেই জায়গায় আছি কিনা, আমরা কোথাও লবিস্ট করেছি কিনা, আমি শুধু একটু এই বিষয়ে একটু সামান্য আমাদের মাননীয় সচিব মহোদয়ের ইনফরমেশনের সাথে আমি একটু আমাকে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে উনি ওনার বক্তব্যে যে কথাটা বলে গেছেন যে ওনারা 3 বার গেল, আমরা 20 বার গিয়েছি। হ্যাঁ, কেন গিয়েছি? আমরা ওখানে লবিস্ট নিয়োগ করেছি, আমরা ওখানকার আমাদের কাউন্টার পার্ট ইন্ডাস্ট্রি এবং চেম্বারের সাথে আমাদের প্রতিনিধি আমাদের পক্ষে কাজ করার জন্য আমরা গিয়েছি। এটা সচিব মহোদয় ভালো করেই জানেন, আমাদের মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীও ভালো করে জানেন। আমরা সেখানকার এই লবিস্ট গ্রুপের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করে আজকে এরা পলিটিক্যাল পার্সনদেরকে এই ডিসিশনে নিয়ে আসছি বাংলাদেশ থেকে লোক নিয়ে যাওয়ার জন্য। এটা ওনারা ভালো করে জানেন। এবং দুর্ভাগ্যবশত আমাদের প্রশ্ন যেখানে আমাদের আজকে আমরা কষ্ট পাওয়ার বিষয়টা আমাদের কাছে যেটা আসছে, আমরা যখন ম্যাচিউরড কোনো জিনিস ওনাদের কাছে নিয়ে আসি, ওনারা তখন বলে যে এটা সরকার করবে, এখন আপনারা চুপ করেন। জর্ডান আমরা যখন জব নিয়ে আসছি, আপনারা চুপ করেন, এটা আমাকে করতে দেন। লেবানন যখন আমরা ডিমান্ড নিয়ে আসছি, আপনারা চুপ করেন, আমরা এবার আমাকে করতে দেন। আমার দেশের এই ইয়েগুলো আমি করতে চাই। মানব সম্পদ মন্ত্রীর মুখ থেকে আপনারা শুনেছেন, তারা ফার্মলি সিদ্ধান্ত নিয়েছে, সেই দেশের সরকারের হাইয়েস্ট সিদ্ধান্ত তারা আপাতত সরকার টু সরকার ভিত্তিতে করবে। এবং এটা যদি তারা সিদ্ধান্ত নিয়েই থাকে, সিদ্ধান্ত নিয়ে আমাদের উপর শর্ত ইম্পোজ করে, তাহলে আমাদের কি করণীয় আছে? আমরা তো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে চাচ্ছি মার্কেটটা আবার ওপেন হোক। মালয়েশিয়া আমাদের জন্য অনেক সম্ভাবনা ওই মার্কেট। আরেকটা কথা যে আপনি বলেছেন, মানে সচিব, আমি মালয়েশিয়ার ব্যাপারে আমি কোন রকম দ্বিমত পোষণ করার, একটা কান্ট্রি যদি প্রাইভেট সেক্টরে কোনো লোক না নেই, আমরা তো প্রথম কি আমাদের বাইরে এবং মন্ত্রণালয়ের প্রথম উদ্যোগটা কি এই দেশ থেকে লোক যাক এই ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, আমরা স্বাগত জানিয়েছি পত্রিকার মাধ্যমে, পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, এই যে ওনাদেরকে ওয়েলকাম জানিয়ে। আমরা আমাদের এখানে কোনো দ্বিমত নেই, বাট আমাদের আজকে আলোচনা কোথায়? আলোচনা হচ্ছে আপনারা প্রেস কনফারেন্সে বলেছেন যে 5 লক্ষ লোক মালয়েশিয়ায় দরকার হবে, এখন 5 লক্ষ লোক সরকার পাঠাতে পারবে না। আমরা আমাদের প্রশ্ন এখানেই, আমাদের অতীত ইতিহাস কি বলে যে আজকে যে এগ্রিমেন্টটা করছে, এই যে সাপ্লাই লাইনের যে কথাটা বলা হচ্ছে, যদি এটা ব্যর্থ হয় তাহলে এই লোকগুলো না বন্ধ হবে, এটা একমত। অতীত ইতিহাস তাই বলে। আসলে বন্ধ হয়েছিল কেন? আমরা যদি একটু অতীতে ফিরে যাই, 96 আপনি দেখেন, 96 এ গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট করে নাই। 96 এর হিস্ট্রি সচিব মহোদয় এখানে আছেন, আন্তঃরাষ্ট্রীয় তখনকার হিস্ট্রি জানেন কিনা জানি না, যেহেতু আমি কথা বলছি অন রেকর্ড, আমি কথা বলতেছি। 96 এ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G এগ্রিমেন্ট হয়েছিল, হয়ে যাওয়ার পরে 6 মাসের ভিতরে একটা ডিমান্ডও এখানে আসে নাই। পরে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে ডেকে বলেছে যাও এবার আপনারা যান, আমরা সরি। আমরা গিয়ে বাকি 6 মাসে আমরা ৭৯,০০০ লোক পাঠিয়েছি। এবার আপনারা ওয়েট করেন, গভর্নমেন্টকে ব্যর্থতা দেন। আমরা কত হচ্ছে যে এই বিষয়টা আমরা আলাপ করতে চাই। ওই জায়গায় কিন্তু 96 এর ঘটনাটা আমারও কয়েকবার মনে হয়েছে, আমি আনি, কিন্তু এটাও কিন্তু ঠিক ওই সময়টায় যেটা হয়েছে রাজনৈতিক ইয়েতে, যে রিক্রুটিং এজেন্সিদের অনেকেই কিন্তু
হয়তো সবাই নয় কিন্তু খুব প্রভাবশালী রাজনীতিবর্গ কিন্তু এই সরকার যেখানটায় যেটা করতে গেছেন সেটা আসলে হয়তো শুধু সরকারি সিল ছাপ্পর পড়েছে, ওই দুই একজন ব্যক্তি তারা করতে গেছেন সেটা আসলে হয়তো শুধু সরকারি সিল ছাপ্পর পড়েছে, ওই দুই একজন ব্যক্তি তারা ব্যবসা করেছে। এবং এই জিনিসটার কারণেও কিন্তু তখন ওই যে কস্ট ঠিকই বেশি, এবং কস্ট বেশি হওয়ার কারণে তখন ওইখান থেকে কথা এসছে যে মানে আমরা এটা বন্ধ করে দিতে চাই। আমরা আবারও একটা বিরতি নিতে হবে, বিরতির পর ডক্টর জাফর আহমদ খান অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছিলেন এই বিষয়ে তার মন্তব্য, সেই মন্তব্যটা শুনুন। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে ডক্টর জাফর আহমদ খান অনেকগুলি বিষয় আমাদের প্যানেলিস্টরা বলেছেন, আপনি জবাব দিতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ। যে কথাটা একটা অভিযোগ করা হচ্ছে যে বাইরের পক্ষ থেকে যে তাদের বলতে দেওয়া হয়নি বা মন্ত্রী মহোদয়ের কথা শোনেননি, কথাটা কিন্তু একেবারেই সত্য না। মাননীয় মন্ত্রী কিছুদিন আগেও দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, এখন সংসদ অধিবেশন হচ্ছে, ওনারা হয়তো মন্ত্রী মহোদয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, কিন্তু সাথে সাথে কিন্তু মন্ত্রী মহোদয় আমাকে ডেকে বলেছে দেখো তো বাইরা কি বলতে চায়, তাদের কথাটা শোনো। আমি সাথে সাথে ওনাকে বলে ওই দিনই বিকালে আমার রুমে সভা হয়েছে, সেখানে আমি ডিজিবিএমইটি আমার মন্ত্রণালয়ের কনসার্ন জয়েন্ট সেক্রেটারিকে রেখেছি, তাদের মহাসচিব প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। যে কথাটা বলা হচ্ছে কথা আমরা শুনছি না, এটা কিন্তু কোনোভাবেই ঠিক না। যে কোনো মুহূর্তে তিনি আমাকে পেতে পারেন, মন্ত্রীকেও পেতে পারেন। একটা কথা বলি, বাইরা সচিবালয়ের ভিতর থেকে মন্ত্রণালয়কে বাইরে আনার জন্য রাস্তায় আন্দোলন করেছে। আমরা কিন্তু নিজে থেকে মন্ত্রণালয়কে প্রবাসী কল্যাণ ভবনে নিয়ে এসেছি, ওখানে মন্ত্রী বসে, সচিব বসে, সবাই বসে। আমরা আগের চাইতে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হয়েছি। এই সরকার আমাদের অভিবাসী কর্মীদের এবং তাদের পরিবারের অধিকার রক্ষার জন্য 1990 যে কনভেনশন যেটা রেটিফাই করেছি 12 বছর পর নিঃশর্তভাবে সরকার করেছে, যেটার জন্য তারা আন্দোলনও করেছে। উনি বলছেন যে উনি মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাচ্ছেন না, আপনি বলছেন যে এই কথা ঠিক না, তাহলে তো মানে আপনাদের দুজনের কথাটা কিন্তু উনি বলুক যে উনি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারছেন না, না উনি মন্ত্রীর কথা বলেছেন না, মন্ত্রী মহোদয় তো আগেও বসেছেন, উনি হয়তো এই সময়টা পান নাই কারণ এই সময়টা উনি ব্যস্ত ছিলেন এবং মন্ত্রী না ব্যস্ত ছিলেন, কিন্তু ব্যস্ত থাকলে সে তো সাথে সাথে একটা জিনিস কিন্তু আবার ঠিক যে একটা মানে বিজনেসের ভেতরে যখন সরকার লাইসেন্স দিচ্ছে একটা গ্রুপ অফ মানে প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনকে, তখন একদিকে তার দেখভাল করবার দায়িত্বটার সাথে সাথে এই ধরনের একটা জায়গাও কিন্তু মানে কখনোই যাতে এই কোয়েশ্চেন না হয় এরকম একটা জায়গাও কিন্তু তৈরি থাকা দরকার। আমার মনে হয় একটা জিনিস আপনার বোঝা দরকার যে মন্ত্রী মহোদয়ের সাথে আমরা কনসালটেটিভ প্রসেসে সিদ্ধান্ত নিয়ে থাকি, যা কিছু ঘটুক না কেন সাথে সাথে উনি জানেন, ওনার কাছে কোনো কিছু আসলেও আমরা জানি। এখানে কোনো গ্যাপ নাই। আমাদের মন্ত্রণালয়ের ডিসিশন মেকিং এত বেশি কনসালটেটিভ, এত বেশি ডেমোক্রেটিক, আপনি যেটা অন্য মন্ত্রণালয় আপনি দেখেছেন আইন কানুন সব সময় আমরা করেছি। মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইলে উনি সচিবের সাথে দেখা করতে কেন বলবেন? তিনি তখন ব্যস্ত ছিলেন, তার দুইটা মন্ত্রণালয় কেন বলবেন যে আমার গলা কেটে ফেললো, আমি ওদের সাথে দেখা করব না? আপনারা অনেকদিন ধরে মানে আরো অনেক কথা কিন্তু বলেছেন, আমার কাছে অনেকগুলি উদ্ধৃতি আছে এখানে পাইল। আমার মনে হয় যে মন্ত্রী মহোদয় ওনারা যখন যেভাবে কথাগুলো বলে সেগুলো তো ওনার কানেও চলে আসে। অনেক ক্ষেত্রে ওনারা এরকম মন্তব্য করেছেন দেখেই উনি হয়তো মানে এভরি অ্যাকশন হ্যাজ মানে অপোজিট রিঅ্যাকশন, সেটার জন্য এটা হতে পারে। আমি জানি না, ওনারা হয়তো অনেক ক্ষেত্রে আজকেও দেখেছেন যে কিরকম করে তারা উদ্ধৃতি করেছে, এটার জন্য তো এরকম করে রিঅ্যাকশন হতেই পারে। তারপরে হয়তো ওনার কাছে অনেক বাইরের লোকজন, বাইরে মানে ওনার এলাকার লোকজন যারা ভুক্তভোগী, তারা হয়তো এগুলোর এক্সপিরিয়েন্স যখন ওনার কাছে বলে উনি হয়তো সেইভাবে একটা রিঅ্যাকশন করে থাকতে পারেন। সেটা তো উচিত হবে যে ওনারা যে সেইভাবে, উনিও পলিটিক্যাল, ওনারাও নিজেরাও একটা রাজনৈতিক দলের সদস্য, তারা তাদের ভিতরে এই সমন্বয়টা হতে পারে এবং এটা তো উত্তেজনাকর কথাবার্তা হলে হবে না, এটা ঠান্ডা মাথায় হতে হবে এবং আরো একটা অ্যাপ্রোচ করা যায়। আরো একটা জিনিস আপনার কাছে একটু বুঝতে চাচ্ছি যে মন্ত্রণালয়ে সচিব আছেন, মাননীয় মন্ত্রী আছেন, মন্ত্রীর সঙ্গেই কেন দেখা করতে হবে? উনি বলছিলেন যে সচিবালয় থেকে আসছেন, ওনার সাথে দেখা করা যায় খুব সহজে এবং উনি সিদ্ধান্তের ব্যাপারে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন, এইরকম একটা ক্ষেত্র কেন?
অন্য কোনো জায়গায় কিন্তু এটা নাই, তাই না? মানে এফবিসিসিআই বলি না, বা কোথাও নাই, কোথাও নাই। বিজিএমইএ বলি, এই ইয়েটা হচ্ছে না। যে কোনো কারণেই হোক একটা টেনশন তৈরি হচ্ছে। এই টেনশনটা খুব দ্রুত নিরসন সম্ভব। সরকারের সদিচ্ছা আছে, আমার মনে হয় প্রাইভেট সেক্টরও ম্যাচিওর করেছে, অনেকটাই ম্যাচিওর করেছে, কারণ বেশ অনেকটা বছর তারা এই ট্রেডের সঙ্গে আছেন। কিন্তু এই জায়গাটায় এক ধরনের মধ্যস্থতার বোধহয় এখন প্রয়োজন পড়েছে। এবং জাস্ট দুই দিক থেকেই যদি মন্ত্রীকেও যদি আপনারা ক্ষুব্ধ করে থাকেন কোনো বক্তব্য বা ওই ধরনের স্টেটমেন্ট দিয়ে, সেই জায়গাটায় হয়তো এনারা তো মানে তাদেরকেও হয়তো আপনাদের গিয়ে অন্যভাবে নেগোশিয়েট করবার প্রয়োজন আছে। মানে যে কোনো জায়গায়, আমি তো পলিটিক্যাল সায়েন্সে আমি পড়াই যে হচ্ছে ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ গেট হোয়াট ইউ নেগোশিয়েট, তাই না? আমার মনে হচ্ছে নেগোশিয়েটিং স্কিলেও হয়তো আরো আধুনিক টেকনিক এখানটায় চলে আসতে হবে। আমি একটু রাহিদের কাছে জানতে চাই। রাহিদ, আপনি দীর্ঘদিন ধরে মানে এই বিষয়গুলি দেখছেন কাছে, মন্ত্রী মিনিস্টার সাহেব রাগ করেছেন কেন ওনাদের উপর? বোঝাই যাচ্ছে যে উনি রাগ না, মানে এটা তো আমাদের চারজনের আলোচনা থেকে খুব পরিষ্কার এক ধরনের দূরত্ব বা মত পার্থক্য আছে, যেটি প্রবাসী কল্যাণ সচিব তার কথাতেই বলেছেন। যখন বাইরের প্রতিনিধি দল দেখা করতে চেয়েছেন, ওনাকে বলা হয়েছে যে আপনি গিয়ে তাদের সঙ্গে কথা বলুন। এবং পাশাপাশি এই কথাটাও ঠিক যে অনিয়ম, বঞ্চনা, তারপরে ধরেন মুনাফা, তাদের মাত্রাতিরিক্ত মুনাফার কারণে মানুষের নিপীড়ন, যেহেতু উনি রাজনীতি করেন, এলাকার লোক হোক, দেশের যে কোনো জায়গা থেকে অভিযোগগুলো এসছে, এই কনটেক্সটে একটা দূরত্ব তৈরি হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আজকের প্রেস কনফারেন্সে অনেকগুলো বিষয় যে এক করে নিয়ে এসছেন, তাতে কিন্তু একটি সুর বেজেছে যে তাদের মধ্যে মানে বিশাল একটা দূরত্ব দিনে দিনে বেড়েছে। এবং মালয়েশিয়াকে তারা, আমার কাছে যেটা মনে হয়েছে, সামনে রেখে এই বিষয়টা আজকে সংবাদ সম্মেলনে গেছেন। সেটা আমাদের হয়তো আগামী 5 দিন 7 দিন কিংবা 15 দিনের মধ্যে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যায়। যে এখন আমি যেটা বলবো যে সুরাহার উপায় কি বা সমাধানের উপায় কি, একদম এক্সট্রিম জায়গায় গিয়ে কিন্তু ওনাদেরও লাভবান হবে না, সরকারও খুব একটা লাভবান হবে না। আরেকটি বিষয় খালেদ, আমরা বাইরের কথা যেমন বলছি, পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করেছি যে জনসাধারণের কথা তো আপনাকে শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। এবং পাশাপাশি আমি যেটা বলবো যে সরকার তো তার ফ্যাসিলিটেটরের জায়গাটায় কাজ করবে। এই বর্তমান সরকার যখন ক্ষমতায় আসেন এবং মন্ত্রী যখন দায়িত্ব নিয়েছিলেন, আমার নিজেরই অভিজ্ঞতা সেটা, উনি তখন বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরপর যে এই সরকার 5 বছরে আপনার 40 লাখ লোক বাইরে পাঠাবে। তো শুনতে খুব ভাল লাগে, সংখ্যাটা বড়, পরদিন হেডলাইন শিরোনাম হবে, কিন্তু বাস্তব কি বলে? আপনি মালয়েশিয়ার কনটেক্সটে যদি 2006-07 বাজার ওপেন হলো, আপনি ওটাকেই স্ট্যান্ডার্ড ধরছেন, সেটা তো আসলে স্ট্যান্ডার্ড না। অনেকদিন পরে ওপেন আপ হলো, সেই বছর বেড়ে গেছে, কিন্তু কনসিস্টেন্টলি এটা থাকবে কিনা এবং এটা রাখতে হলে আমার বেসরকারি খাত এবং সরকার তার নীতিমালা জায়গাগুলোতে ঠিকমতো কাজ করছে কিনা সেটাতে দেখতে হবে। এবং সচিব মহোদয়ের কাছে আমি একটু উত্তর দেই, একটু বলি কত লোক গিয়েছে একটু উত্তর দেই আমি। আপনি বলেন। আমাদের গত বছর 5.6 লক্ষ লোক গিয়েছে। ভারতের মতো একটা বড় দেশ যেখানে 6 লক্ষ কর্মী পাঠিয়েছে, আমরা সেখানে 5.6 লক্ষ কর্মী পাঠিয়েছি। আজকের দিনের হিসাব পর্যন্ত 5 লক্ষের উপরে কর্মী চলে গিয়েছে, যেটা গত বছরের এই সময়ের চাইতেও বেশি, 30% বেশি। তো এই সরকারের 3 বছর 8 মাসে আমরা 19 লক্ষেরও বেশি কর্মী পাঠিয়েছি, যেটা আগের সরকারের 3 বছর 8 মাসে যেটা। আমি একটু শেষ করি, আমি যে কথাটা বলতে চাই, রেমিটেন্সের ক্ষেত্রে দেখেন গত সরকারের এই সময় যেখানে $11 বিলিয়ন এসছে, এই সরকারের এই সময়ের ক্ষেত্রে সেটা 34 বিলিয়নের উপরে রেমিটেন্স এসছে। এত বিশ্বমন্দা, এত জায়গায় নেগেটিভ কিছুর পরেও কিন্তু আমাদের শেষ করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এত লোক যাবে, এই বিষয়গুলো আপনি সংখ্যাতাত্ত্বিক জায়গাটাতে না গিয়ে আমি আমার পরিকল্পনার জায়গাটা একটু ঠিক করি এবং যাদেরকে নিয়ে আমি কাজ করি তাদেরকে আস্থায় নিয়ে দুপক্ষকে বলবো, সেটা বাইরে এবং সরকার, সে জায়গায় করি। এখন দেখা গেল সম্প্রতিকালে উনি যখন আফ্রিকায় ঘুরে এলেন, আফ্রিকা আমরা জানি কৃষি জমি লিজ নিচ্ছি, সেখানে কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমি বিমানবন্দরে নেমে ফলো করে নিশ্চয় বলার কিছু নাই যে অনেক জনশক্তি রপ্তানি হবে। বাস্তবতা দেখুন, আমাদের এই নিটল গ্রুপ সেখানে জমি লিজ নিয়েছে এবং যে সংখ্যাতাত্ত্বিক হিসাবটা আমি জানি, আমার কাছে যে কাগজপত্র আছে তাতে দেখা যাচ্ছে বছরে সর্বোচ্চ 1600 থেকে 1800 লোক নিয়োগ হবে। তাহলে কেন আমরা কথাটা বলছি? সরকারকে এই জায়গায় বোধহয় একটু সংযত হওয়া উচিত যে সরকার এমন কিছু বলবে না যাতে করে এই যে এক্সপ্লয়টেশনের জায়গাটা আপনি বলছেন, বেসরকারি রপ্তানিকারকরা এটাকে সুযোগ হিসেবে কাজে না লাগায়, এই ব্যাপারে বোধহয় আমাদের একটু সাবধান। হায়দার ভাই, আপনি বলবেন, আমি শুধু আমাদের দর্শকরা যে আমাদের খুদে বার্তা পাঠাচ্ছেন সেটার একটু মানে
মানে আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি তাহলে এটা অনেকটাই দাঁড়ায় যে বায়রার হায়দার ভাই অনেক কথা বলছেন বটে, কিন্তু এটা সত্য যে বায়রার মাধ্যমে আমরা বিদেশে গেলে কেউ 2.5 লক্ষ, 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ টাকা পর্যন্ত আমাদের খরচ করতে হয়েছে। সেটি মানে তার কারণ কি? এটা কি তখন আমার প্রকিউরমেন্ট কস্ট ছিল, আমার যে প্রকিউরমেন্ট কস্ট ছিল সেটা জাস্টিফাইড প্রকিউরমেন্ট কস্ট ছিল। আমরা সেটা সরকারকে দিয়েছি। আমি একটা বলি, সচিব মহোদয়, মাইগ্রেশন কস্ট নিয়ে গভর্নমেন্টের সাথে আমাদের একটা গভর্নমেন্ট একটা কমিটি করে দিয়েছিলেন এবং আমরা প্রায় 3 মাস এই কমিটি কাজ করেছি এবং যৌক্তিক যে মাইগ্রেশন কস্ট সেটাই আমরা ওনাদেরকে আমরা ফিল্ড অ্যানালাইসিস করি, সেটা দিয়েছি। 2 লাখ 2.5 লাখ যে কথাটা বলা হয়েছে তিনি সত্যই বলেছেন, বাট এটা বাস্তব নয়। বাস্তব যে কষ্টটা সেটা মন্ত্রণালয় আমাদের জমা দেওয়া আছে, কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা মন্ত্রণালয় মানে ওনার খরচ হয়েছে 2.5 লক্ষ টাকা, কিন্তু আপনারা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন 1.5 লক্ষ টাকা। ব্যাপারটা কি রকম? আমরা বাস্তব ভিত্তিক ব্রেকআপটা দিয়েছি। ইন্ডিয়াতে কত, পাকিস্তানে কত, ইন্ডিয়াতে কম কেন, ইন্ডিয়ান এয়ারফ্রেডে ইয়েটা কত কম, আমরা সবগুলো ব্রেকআপটা দিয়ে শ্রীলঙ্কা থেকে আমি সাপোজ রিয়াদ যদি ধরি তাহলে কত মাইগ্রেশন কস্ট, আমাদের এয়ারফ্রেড কত, এগুলো ব্রেকআপ দিয়ে আমরা একটা কত কম, আমরা সবগুলো ব্রেকআপটা দিয়ে শ্রীলঙ্কা থেকে আমি সাপোজ রিয়াদ যদি ধরি তাহলে কত মাইগ্রেশন কস্ট, আমাদের এয়ারফ্রেড কত, এগুলো ব্রেকআপ দিয়ে আমরা একটা জাস্টিফাইড দিয়েছি এবং বলেছি, দেখেন বলেছি যে দূতাবাসে আপনারা দরকার হলে আপনারা চেক করে আপনাদের পর্যায়ে আপনারা কোয়ারি করেন। ইন্টারেস্টিং ইজ দ্যাট এখানে আমাদের সচিব মহোদয় কিভাবে দ্বিমত করবেন আমি জানি না। এটাতে রিয়াদের দূতাবাস থেকে একটা ইনফরমেশন আসছে যে এখানে টাকা লেনদেন আইনে নিষিদ্ধ, সুতরাং এটা কোনো টাকা পয়সা দেওয়া যায় না। আবুধাবির কাউন্সিলর যে রিপোর্টটা পাঠিয়েছে এক্স্যাক্টলি আমরা যে কস্টটা মাইগ্রেশনটা কস্টটা সরকারের কাছে জমা দিয়েছি এই কস্টটাই দিয়েছি। তাহলে আমরা বাস্তবতা নিরিখেই কস্টটা দিয়েছি। আমরা সচিব সাহেবের কাছে এটা শুনবো, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আপনার মতামত শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর জাফর আহমেদ খান, আপনি দর্শকরা খরচের ব্যাপারটা জানতে চাইছিলেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি পাঠালে খরচ এত বাড়ে কেন? আপনি ঠিকই বলেছেন। আপনি হয়তো যতগুলো SMS পেয়েছেন দেখেন কেউ কিন্তু বলে নাই যে 3 লাখ 4 লাখ টাকার নিচে তারা 2.5 লাখ কেউ বলেছে। বাস্তবতা হলো যে সবাই 2.5 লাখ থেকে 3 লাখ 4 লাখ টাকা করে দিয়েছে এবং উনি যে হিসাবটা দিলেন সেটা হলো থিওরিটিক্যাল হিসাব। এটা এখন আমরা ডিটারমাইন করি নাই। বাংলাদেশ থেকে শুধু আমরাই তো কর্মী পাঠাই না, আমাদের প্রতিবেশী দেশও আছে। ডক্টর তাসলিম সিদ্দিক আমাকে বলতে পারবে, ওনারা স্টাডি করেছেন আমাদের মতো এত মাইগ্রেশন কস্ট ইন্ডিয়ান নাই, নেপালের নাই, শ্রীলঙ্কার নাই। তাদের থেকে 2 গুণ 3 গুণ বেশি টাকা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের এজেন্সির লোকজন ভিসা ট্রেডিং এর সাথে সম্পৃক্ত হয়ে গেছে। দুর্নীতি কখনো এককভাবে হতে পারে না। আমি টাকা নিয়ে যখন ঘুরে বেড়াবো তখন তো আমি নিজেও করাপশন করছি, অন্য পক্ষকেও করাপশনে দিচ্ছি। এইটা আমাদেরকে পরিহার করতে হবে, এটা আমাদের স্ট্রিক্টলি এটাকে বর্জন করতে হবে। এটাকে সহযোগিতা করতে আপনার দূতাবাস মালয়েশিয়াকে আমার কথায় চলে এসেছে যে এখন সম্পূর্ণ অন্যভাবে এই বিজনেসটা রান করতে হবে। এখন আর ওই যে ভিসা ট্রেডিং এ ভিসা কিনে এই ব্যবসাটা করার আর প্রয়োজন নাই। এখন হচ্ছে যে আপনার বাইরার মাধ্যমে আমরা দেখতে চাই যে ওখানে অন্তত 20 থেকে 30 জন একেবারে পুরো আইটি সেক্টরে দক্ষ লোক কন্টিনিউয়াসলি বসে প্রজেকশন সমস্ত দেশের স্টাডি করছে, করে এনে কুয়েতে, কাতারে, ইরাকে কোথায় কি মার্কেট খুলছে সেই অনুযায়ী গভর্নমেন্টকে প্রেসার করছেন যে ট্রেনিং সেন্টার খুলে ওই পেশায় ট্রেন করো এবং সেইখানে লোক পাঠাবো। এইভাবেই এখন কাজ করতে হবে এবং ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হলে এটাকে আমার প্রযুক্তি সুবিধাটা নিতে হবে। ডেফিনেটলি এটা আমাদের এখন ইন্ডাস্ট্রিকে আর ওই জায়গাটায় কিন্তু আমরা যাচ্ছি না, সরকারকেও নিতে চাচ্ছি, স্কিলের জায়গাটা সরকারকে ভীষণ ভাবে চাচ্ছি যে এখানে মেজর একটা পদক্ষেপ আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক কাজ করছি এবং আমরা 800 টাকা সরকারের 800 কোটি টাকা খরচ করে 35টা ট্রেনিং ইনস্টিটিউট করছি। আমি তো দেখছি মালয়েশিয়াতে আমরা ওপেন করতে চাচ্ছি, বাইরে ওপেন করতে চাচ্ছি। আমি কিন্তু কোনো বিরোধ দেখছি না, কোনো বিরোধ দেখছি না। আমাদের মন্ত্রণালয়, আমরা সচিবালয়ের ভিতর থেকে বরং আপনাদের সার্ভিস দেওয়ার জন্য
আমরা বাইরে চলে এসেছি। আমরা সাধুবাদ জানাই, আমরা সাধুবাদ সমস্ত জানাই। সার্ভিস ডক্টর জাফর আহমদ খান একত্র করার এটাই জন্য করেছি। এটি- আপনারা আসেন, আমরা এবং সাধুবাদ জানাই আমরা এটা যে বাইরে নিয়ে আমরা এসেছেন। খোলা মন নিয়ে কথা বলি, আমরা সমস্যার সমাধান করতে জি চাই। হায়দার ভাই, আপনি যদি মানে এই যে গ্যাপ কমানোর পক্ষে বা কি করতে পারবেন সেটা যদি একটু- আমাদের সরকারের সাথে তো আমাদের দ্বন্দ্ব কোনো কারণেই নাই। সরকার যা চাই, আপনারা যা চান, আজকে যে আলোচনায় যেটা বেরিয়ে আসলো, মাইগ্রেশন কস্টটা কমানোর জন্য ভালো ওয়েজেসে আমাদের শ্রমিকেরা বাইরে যায় কাজ করুক, এর সাথে আমাদের কোনো রকমের দ্বিমত নাই। এটার জন্যই তো আমার আলাপ আলোচনা করতে হবে। সে আলাপ আলোচনা আমরা করতে চাই। আমাদের অভিযোগ আমরা এবং পাই না। আপনারা শুধু আমরা এখন মন্ত্রী করতে সাহেবের চাই। সঙ্গে করতে চান? না না না, আমরা তো যারা পলিসি লেভেল ওয়েল, যদি সচিব সাহেব দায়িত্ব নেই যে উনি একা সিদ্ধান্ত দিয়ে আমাদের এটা বের করে নিয়ে আসতে পারবেন, আমরা সচিব সাহেবের সাথে আলাপ করব। আচ্ছা, এটা বোঝা গেল। রাহিদ, আপনি যদি হ্যাঁ খালেদ, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আমাদের এক সহকর্মী অজয় দাশগুপ্তর লেখা দিয়ে, যে রাজনৈতিক প্রভাব, তারপরে সেখানে এগুলো- ম্যানিপুলেশন, এই জায়গাটা, তো আমি যেটি সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, কেউ কাউকে দোষারোপ যেমন করব না, পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, আমি দক্ষিণ কোরিয়া যেভাবে ইপিএস করেছিলাম, সংখ্যা কম ছিল, নির্দিষ্ট কিছু নিয়ম ছিল, তো মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সংখ্যাটা একটা বড়, সংখ্যা বেশি, সংখ্যাটা বেশি, করাপশনের জায়গাটা আসেন আমরা আমাদের সকলে মিলে এটা কিভাবে হ্যাঁ, আমাদের improve করতে আমাদের পারি, বন্ধ করতে অভিজ্ঞতাটা পারি। সুখকর নয়। যে উদ্বেগ উৎকণ্ঠার কথা আমাদের সহকর্মী বলেছিল, খালেদ যেটা দিয়ে শুরু করেছিল, আমরা আসলেই দেখতে চাই শুধু স্বপ্ন না, বলি না, যে বাস্তবিকভাবে আমরা পদক্ষেপ নিয়েছি যাতে করে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং অনিয়মগুলো কার্যকরভাবে দূর হয়, মানুষ সুফল পায়। জি, ডক্টর জাফর আহমদ খানও বললেন যে আমরা আসলে সবাই মিলে দেখি যে কিভাবে এটাকে লিক প্রুফ করা যায়, কিভাবে এটাকে আরো করা যায়, এবং এই ব্যাপারে ডক্টর তাসনিম সিদ্দিকীর আহ্বানে ডক্টর জাফর আহমদ খান যেমন একমত হয়েছেন, জনাব হায়দার সাহেবও এবং রাহিদও এটাই বললেন। আমার মনে হয় যে এই ব্যাপারটি পুরো পরিষ্কার, এবং আমরা সবাই একমত যে আমরা কম খরচে লোক পাঠাই, তারা ভালো করে কাজ করুক এবং তারা ভালো থাকুক, আমাদের রেমিটেন্সটা বাড়তেই থাকুক। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।